জাতির বুকে জাগালো আশা, মন মলিন মুখে জাগালো ভাষা, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মলিন মুখে জাগালো ভাষা, কমলে গাথা। 29 জুন 2026 জাতীয় সংসদ বাজেট অধিবেশন চলছে। জামায়াত ইসলামীর এক সংসদ সদস্য উঠে দাঁড়ালেন এবং 1971 সালে মানবতাবিরোধী অপরাধে ফাঁসিতে দণ্ডিত 5 জনের নাম স্মরণ করলেন। তাদের ফাঁসিকে বললেন জুডিশিয়াল কিলিং। 15 আগস্ট 2025 এনসিপির আহ্বায়ক তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখলেন, শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। আর 2024 সালের 5 আগস্ট থেকে 14 আগস্টের মধ্যে দেশের 59টি জেলায় 1494টি মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট ভাস্কর্য, মুরাল আর স্মৃতিস্তম্ভ ভাঙা হলো। 3টা আলাদা ঘটনা নাকি একটাই প্যাটার্ন? বাংলাদেশে প্রায় সব দলই বলে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল। বিএনপি বলে, এনসিপি বলে, জামায়াতও ইদানিং বলছে তারা সঠিক ইতিহাস শেখাবে। তাহলে প্রশ্নটা হলো, আওয়ামী লীগকে আলাদা করে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার আসল মানেটা কি? উত্তরটা সহজ নয়, কিন্তু একটা ঘটনা দিয়ে শুরু করি। 1970 সাল, বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান। সেই বছর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ 310টি আসনের মধ্যে 298টি জিতল, 89% ভোট। এটা শুধু একটা নির্বাচনী জয় ছিল না, এটা ছিল সংখ্যাগরিষ্ঠতার স্পষ্ট রায়। কিন্তু সেই রায় মানা হলো না। ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করলেন, ভুট্টো ক্ষমতা হস্তান্তরে আপত্তি জানালেন, আর পাকিস্তানি সেনাবাহিনী 25 মার্চ রাতে ঢাকায় গণহত্যা শুরু করল। 26 মার্চ 1971 স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা। 10 এপ্রিল 1971 মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকার শপথ নিল। তাজ উদ্দিন আহমেদের নেতৃত্বে শুরু হলো 9 মাসের যুদ্ধ। 16 ডিসেম্বর 1971 বিজয়, আমরা পেলাম নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ। এখানে একটা কথা স্পষ্ট করা দরকার, মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগের যুদ্ধ ছিল না। বামপন্থী, গেরিলা, কাদেরিয়া বাহিনী, কৃষক, শ্রমিক, ছাত্র, নারী সবার রক্ত আছে এই স্বাধীনতায়। এটা অস্বীকার করার প্রশ্নই আসে না। কিন্তু প্রশ্নটা ভিন্ন, যুদ্ধের পর এই ইতিহাস রক্ষার লড়াইয়ে কে দাঁড়িয়েছে আর কে আক্রমণ করেছে? এখান থেকে এই গল্পটা মোড় নেয়। 15 আগস্ট 1975 বঙ্গবন্ধুকে সব পরিবারে হত্যা করা হলো। সামরিক ফরমানে ক্ষমতায় আসা জিয়াউর রহমান সেই বছরেই 31 ডিসেম্বর দালাল আইন বাতিল করল। ফলাফল, প্রায় 11,000 যুদ্ধ অপরাধী ও তাদের সহযোগী মুক্তি পেল। এরপর সংবিধান থেকে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধকারী অনুচ্ছেদ বাতিল হলো, যার ফলে জামায়াতে ইসলামী, যারা 1971 সালে পাকিস্তানের পক্ষে ছিল, তারা প্রকাশ্যে রাজনীতিতে ফিরে এলো। কিন্তু এখানে একটা বিষয় আছে যেটা অনেকেই জানেন না। জিয়াউর রহমান নিজেই 26 মার্চ 1972 দৈনিক বাংলায় একটি জাতির জন্ম শিরোনাম লিখেছিলেন। সেই প্রবন্ধে তিনি বঙ্গবন্ধুকে স্পষ্টভাবে জাতির পিতা বলেছিলেন এবং 7 মার্চের ভাষণকে গ্রিন সিগন্যাল বলে উল্লেখ করেছেন। তার নিজের ভাষায়, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ঘোষণা আমাদের কাছে এক গ্রিন সিগন্যাল বলে মনে হলো। মানে কি দাঁড়ালো? বঙ্গবন্ধুর নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি জিয়াউর রহমানের নিজের মাথায়ও ছিল না। সেই বিভ্রান্তি তৈরি হয়েছে অনেক পরে, রাজনৈতিক প্রয়োজনে। একটা উপমা দেই, ধরুন কেউ আপনার ঘরে আগুন লাগিয়েছে। আগুন নেভানোর পর সেই মানুষটাকেই যদি ঘরের চাবি দিয়ে দেন, তাহলে প্রশ্ন আসবে এই ঘর আসলে কতটা নিরাপদ? 1975 পরবর্তীতে রাজনীতিতে ঠিক এই কাজটাই হয়েছিল। কিন্তু এখানে এই গল্প শেষ নয়, আসল বিষয়টা এখনও বলিনি। আপনি হয়তো ভাবছেন এটা তো পুরনো ইতিহাস,
1975 অনেক আগের কথা, কিন্তু 50 বছর পরে 2026 সালের জুনে জাতীয় সংসদে যা ঘটল সেটা দেখলে বুঝবেন ইতিহাসের এই লড়াই এখনও থামেনি, বরং নতুন রূপে ফিরে এসেছে। 2024 সালের 5 থেকে 14 আগস্টের মধ্যে প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী দেশের 59টি জেলার 1494টি ভাস্কর্য, মুরাল ও স্মৃতিস্তম্ভ ভাঙা, পুরানো বা উপড়ে ফেলা হয়। শুধুমাত্র মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সেই 303টি ভাস্কর্য ক্ষতিগ্রস্ত। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সম্পূর্ণ লুট ও ধ্বংস। 2026 সালের জুন পর্যন্ত এই স্থাপনাগুলোর সংস্কারের জন্য কোনো বরাদ্দের খবর নেই। শুধু ভাস্কর্য না, মুক্তিযুদ্ধের শহীদ সংখ্যা নিয়ে নতুন বিভ্রান্তি তৈরির চেষ্টা। আমরা এখনো জানি না কজন মানুষ মারা গেছে। আপনার 7,000 লোক সামথিং মারা গিয়ে থাকে প্লাস মাইনাস। আমরা 30 লক্ষের গল্পটা বলছি কেন? 1971কে আড়াল করে 1947 ও 2024কে সমান গুরুত্বে সামনে আনার প্রবণতা। আমাদের সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এবং আমাদের 1947 সালের যে আজাদীর লড়াই, সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে এটা 2024 সালের আগস্ট থেকে এখন পর্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এখন আসি 29 জুন 2026-এর সংসদে। আমি কারো মুখের কথা বানাচ্ছি না, তাদের নিজেদের বক্তব্যই তুলে ধরছি। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি যাদের হাত ধরে আমি আমার দলের কাজ শুরু করি। আমার সেই দলের নেতা মওলানা মতিউর রহমান নিজামী, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মোহাম্মদ কামারুজ্জামান, জনাব আব্দুল কাদের মোল্লা, জনাব মীর কাসেম আলী, যাদের অন্যায়ভাবে মিথ্যা অসত্য মামলা সাজিয়ে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে। এই 5 জন 1971 সালের মানবতা বিরোধী অপরাধে ফাঁসিতে দণ্ডিত, এবং তিনি তাদের ফাঁসিকে বললেন মিথ্যা মামলায় জুডিশিয়াল কিলিং। 15 আগস্ট 2025-এ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখলেন, শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। তিনি জাতির পিতা উপাধিকে বললেন ইতিহাস নয়, একটা ফ্যাসিবাদী হাতিয়ার। লক্ষ্য করুন, এটা শুধু শেখ হাসিনার শাসনের সমালোচনা না, এটা মুক্তিযুদ্ধের প্রতীকী কেন্দ্রবিন্দুকেই প্রশ্নের মুখে ফেলা। এখানে আপনাদের জানা দরকার, আজহারুল ইসলাম নিজে 2014 সালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন, কিন্তু 27 মে 2025 আপিল বিভাগের প্রমাণের ঘাটতির কারণে তাকে খালাস দেওয়া হয়। তার নিজের মামলা আর যে 5 জনের ফাঁসি কার্যকর হয়েছে, এই দুটো এক না। কিন্তু তিনি একই ট্রাইব্যুনালের প্রক্রিয়াকে জাতীয় সংসদের ফ্লোর থেকে জুডিশিয়াল কিলিং বলছেন, যে ট্রাইব্যুনাল 1971-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্যই তৈরি হয়েছিল। ভাবুন, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত নেতাদের জাতীয় সংসদে শহীদের ভাষায় স্মরণ করা হচ্ছে। এটা কি বিচ্ছিন্ন মন্তব্য, নাকি মুক্তিযুদ্ধের বিচার প্রক্রিয়াকেই উল্টে দেওয়ার একটা স্পষ্ট বার্তা? এখন কেউ কেউ বলার চেষ্টা করবেন, আওয়ামী লীগ তো 15 বছর ক্ষমতায় ছিল, গুম, খুন, আয়নাঘর, শাপলা চত্বর এসব অভিযোগ তুলে ধরবেন। ক্ষমতায় থাকাকালীন যদি কোনো অপরাধ হয়ে থাকে, তার সঠিক যাচাবাছাই ও বিচার হওয়া উচিত, এটা আমিও বলছি। কিন্তু এখানে দুটো প্রশ্নকে গুলিয়ে ফেলা ঠিক না। প্রশ্ন 1, আওয়ামী লীগ সরকার হিসেবে কেমন শাসন করেছে? প্রশ্ন 2, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সত্যতার রক্ষার লড়াইয়ে কে দাঁড়িয়েছে আর কে আক্রমণ করেছে? একটা দলের শাসন আমলের ব্যর্থতা সফলতা থাকতেই পারে, একটা ঐতিহাসিক সত্যকে অস্বীকার করার লাইসেন্স তার মানে দেওয়া হয় নাই। এই কৌশলের নাম হোয়াটাবোটিজম। আওয়ামী লীগের শাসন আমলে অপরাধ হয়েছে, এটা সত্যি হলেও 1971-এ কি ঘটেছিল বা বঙ্গবন্ধু জাতির পিতা কি না, এই প্রশ্নের উত্তর বদলায় না। 2024 সালের আগস্টে যখন মুজিবনগর কমপ্লেক্স 303টি ভাস্কর্য ভাঙা হচ্ছিল, তখন মেহেরপুরে একজন বৃদ্ধ মুক্তিযোদ্ধা স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছিলেন, আমি বেঁচে থেকে দেখলাম যে জায়গাটায় দেশ জন্ম নিয়েছিল, সেই জায়গাটাই ভেঙে ফেলা হচ্ছে। তার নাম প্রকাশ করা হয়নি, কারণ তিনি নিজেই প্রকাশ করতে চাননি। নাম বললে নিরাপদ থাকবেন না, এই ভয়টা তার ছিল।
একবার ভাবুন যে মানুষটা জীবনের ঝুঁকি নিয়ে দেশটা স্বাধীন করেছিলেন, স্বাধীনতার 53 বছর পর নিজের নাম বলতে ভয় পাচ্ছেন। এটা শুধু একটা ভাস্কর্যের গল্প না, এটা একটা প্রজন্মের কথা যারা যুদ্ধ করেছিল। আর এখন দেখছেন তাদের সেই যুদ্ধকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে। আরও জটিল জায়গায় আসি। বিএনপি মুখে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিজে সেক্টর কমান্ডার ছিলেন, এটা অস্বীকার করার প্রশ্ন নেই। 2026 সালের মার্চেও বিএনপির হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলছেন, মুক্তিযুদ্ধ কারা করেছিল, কে ঘোষণা দিয়েছিল তা বিএনপি সরকার কখনো অস্বীকার করে না। কিন্তু প্রাতিষ্ঠানিক অবস্থান কি বলে? 1975 সালে দালাল আইন বাতিল হয়েছিল জিয়াউর রহমানের আমলেই। সংবিধান থেকে ধর্মভিত্তিক রাজনীতির নিষেধাজ্ঞা উঠেছিল তার শাসন আমলেই। আর 26 সালে যখন বিএনপি সরকারে 29 জুনের সংসদের ফ্লোর থেকে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিতদের জুডিশিয়াল কিলিং এর শিকার বলা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে কোনো কঠোর প্রতিক্রিয়া নেই, এর মানে বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী এটা বলছি না। কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে রাজনৈতিকভাবে ঠেকানোর প্রশ্নে বিএনপি বরাবর একটা নিরাপদ মধ্যপন্থা বেছে নিয়েছে। সরাসরি বিরোধিতা না করে প্রয়োজন মতো সহাবস্থান। ইতিহাসে নিরপেক্ষতা বলে কিছু হয় না। যখন এক পক্ষ ইতিহাস ভাঙছে আর আরেক পক্ষ চুপ করে আছে, নীরবতা তখন একটা রাজনৈতিক সিদ্ধান্ত হয়ে যায়। মুজিবনগরের সেই আমরা কানুন, যেখানে 17 এপ্রিল 1971-এ বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছিল, স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ হয়েছিল, সেই জায়গার 303টি ভাস্কর্য আজ ভাঙা পড়ে আছে। আর ঠিক একই সময়ে 1971-এর দণ্ডিত নেতাদের নামে জাতীয় সংসদে শ্রদ্ধার ভাষায় স্মরণ করা হচ্ছে। নিজেকে একবার প্রশ্ন করুন, 10 বছর পর আপনার সন্তান যখন মুজিবনগর যাবে, সে কি দেখবে? একটা ইতিহাস নাকি একটা বিশাল শূন্যতা? তাহলে আওয়ামী লীগ কি শুধু মুক্তিযুদ্ধের পক্ষের দল? একটা সত্য অবিচ্ছিন্ন থাকে, যখনই মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সত্যতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, যুদ্ধ অপরাধের বিচারকেই জুডিশিয়াল কিলিং বলে অস্বীকার করা হয়েছে, তখন এই ইতিহাসকে প্রাতিষ্ঠানিকভাবে ধরে রাখার লড়াইটা মূলত একটা মাত্র দলের উপর এসে পড়েছে। বাকিরা কেউ সরাসরি আক্রমণ করেছে, কেউ নিরাপদ নীরবতা বেছে নিয়েছে। এটাই আসল বিপদ। মুক্তিযুদ্ধ কোনো দলের একচেটিয়া সম্পত্তি নয়, এটা পুরো জাতির অর্জন। কিন্তু এই অর্জনকে যদি আমরা রক্ষা না করি, ইতিহাস নিজে থেকে নিজেকে রক্ষা করবে না। বাংলাদেশের ইতিহাসবিদ ডক্টর আহমেদ কামাল একবার বলেছিলেন, একটি জাতি তখনই দুর্বল হয় যখন সে তার নিজের জন্মের গল্প ভুলে যায়। আপনার কাছে একটা প্রশ্ন, মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষার দায়িত্ব রাষ্ট্রের নাকি কোনো একটা দলের? আর এই দুটো কি আসলে আলাদা হতে পারে? কমেন্টে জানান। আপনি লক্ষ্য করবেন, হর হামেশাই জামায়াতে ইসলামী দলকে মুনাফেক বলা হয়। কেন এই দলকে মুনাফেক বলা হয় সে সম্পর্কে জানতে এই ভিডিওটা দেখতে পারেন। আজকে এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।